আমার সন্তানরা যাতে বাবা মা দুজন ডক্টর এই পরিচয় দিতে পারে। পিএইচডি হওয়ার পরে বিশেষ করে মালয়েশিয়া তুরস্কে দেখেছি নোবডি উইল কল ইউ সিম্পলি জাস্ট ফয়জুল হক। সবাই বলবে হাই ডক্টর, স্পেশালি নাম না বললেও বলবে হাই ডক্টর, হাউ আর ইউ। আমার চরম শত্রু কোনো রিলেটিভও আমার পরিচয় দেয়, এটা আমার ভালো লাগে। কিসের উপর পিএইচডি নিয়েছেন এটা বলা যায় কিনা? আমি মালয়েশিয়া থেকে 2019 সালে ইউনিটি ইন ডাইভার্সিটি কনসেপ্টের উপরে, যেটা আমার নানা কায়েদ সাহেব হুজুর, আপনি নাম শুনেছেন, আজিজুর রহমান নেসরাবাদী, উনি একজন বিখ্যাত ইসলামিক স্কলার। ওনার একটা কনসেপ্ট ছিল যে আপনি পৃথিবীর মানুষদেরকে ইউনাইটেড করা যায় কিভাবে, যেমন মুসলমানদেরকে মুসলিম কনসেপ্টে, হিন্দু মুসলমান খ্রিস্টান তাদেরকে আবার ন্যাশনাল কনসেপ্টে, জাতীয় কনসেপ্টে, আবার রাজনীতিবিদদেরকে দেশীয় রাজনৈতিক কনসেপ্টে ইউনাইটেড করা যায় কিনা, সেই যে একটা দর্শন, সেটা ছিল আরবিতে বলে আল ইত্তেহাদ মাল ইখতিলাফ, ইংলিশে বলে ইউনিটি ইন ডাইভার্সিটি, বাংলায় বলে মতানৈক্য সহ ঐক্য। এই কনসেপ্টের উপরে 2019 সালে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, যেটা, সেখান থেকে পিএইচডি করেছি। আমার প্রফেসর ডক্টর আরশাদুল ইসলাম, তিনি ছিলেন সুপারভাইজার, উনি অনেক বয়স্ক সিনিয়র মানুষ, এবং ওই প্রফেসর ডক্টর আরশাদুল ইসলামের আন্ডারেই আমার দেশ সম্পাদক, আমাদের সকলের প্রিয় মাহমুদুর রহমান স্যার, যে বাংলাদেশের বর্তমান আমার দেশ পত্রিকার সম্পাদক, তিনিও পিএইচডি অর্জন করেছেন। একই সুপারভাইজার, আমার সুপারভাইজার, তার সুপারভাইজার, একই সুপারভাইজার। সম্ভবত মাহমুদুর রহমান স্যার আমার 1 বছর পরে, মানে সে তো সিনিয়র মানুষ, শেষ সময় গিয়েছে, বা আমরা মনে হয় খুব কাছাকাছি সময়, আমি জানি না এক্স্যাক্টলি কোন সালে তার পিএইচডির অ্যাচিভমেন্টটা হয়েছে। এই যে এহসানুল হক মিলন সাহেব, তিনি অবশ্য আমার সুপারভাইজার না বা আমার ফ্যাকাল্টি না, আর এক ফ্যাকাল্টির, বাট একই ইউনিভার্সিটির আমরা ছিলাম। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আমি, এহসানুল হক মিলন মনে হয় 2018 সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, আমি 19 সালে অর্জন করেছি। আর মাহমুদুর রহমান স্যার সম্ভবত 20 এরকম হতে পারে, 20-21 এই টাইপেরই হবে, আমার এখন মনে পড়ছে। মানুষগুলোকে আপনি চেনেন তো, এই তো এটা হচ্ছে। এবং আমি ওখান থেকেই ওই একই সাবজেক্টের উপরে পোস্ট ডক্টরাল ফেলোশিপ, যেটা আপনার পরবর্তীতে এটা আরও রিসার্চ বেস কিছু কাজ করতে হয়, মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে করেছি। এবং আমি 2013-তে বেসিক্যালি আমার এই পিএইচডি ডিগ্রির কাজ শুরু করি এবং 19-এ শেষ করি। এবং আমার ওয়াইফও পিএইচডি ডিগ্রি শেষ করেছে মালয়েশিয়া থেকে, এই সেম ইউনিভার্সিটি থেকে। এটা আর একটা ইন্সপিরেশন, যে আমার একটা কনসেপ্ট ছিল যে আমার সন্তানরা যাতে বাবা মা দুজন ডক্টর এই পরিচয় দিতে পারে, যে না আমার মাও, সে গৃহিণী হতে পারে, সে কাজ বাসায় হাজব্যান্ডের পাশে থাকতে পারে বা পরিবারকে নিয়ে ব্যস্ত থাকতে পারে, বাচ্চাদের লালন পালন করতে পারে, কিন্তু এডুকেশন থাকা তো অপরাধ না। তো সেই সেন্স থেকে আমার ওয়াইফকেও ওখানে, আমি যখন 13 সালে যাই, সম্ভবত তিনি 14-তে পিএইচডির কাজ শুরু করেন এবং সর্বশেষ 2022-এ গিয়ে ওনার পিএইচডি শেষ হয়, এবং উনি স্টিল পোস্ট ডক্টরাল ফেলোশিপে রিসার্চ করছেন, গবেষণা। আচ্ছা, এমনিতে ভাই এটা প্রশ্নটা জানি না কেউ করে কিনা, যে পিএইচডি যারা ডক্টরেট, মানে তারা কি কোনো বিশেষ সুবিধা পায় দেশে বা দেশের বাইরে? মানে এটা জানার কিউরিওসিটি থাকতে পারে অনেক। না, এটা সুবিধা বলতে এটা শিক্ষার তো আসলে কোনো ধাপ নেই। হ্যাঁ, শিক্ষার, যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি ডক্টর শহীদুল্লাহ, তার নামটাই মনে হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, শুধু শহীদুল্লাহ বললে তো আর কেউ চিনবে না। তো এটা তার একটা সম্মানে রূপান্তরিত হয়েছে। এখন সব তো আর একই জ্ঞানের মাপেন না, যেমন আমার সার্টিফিকেট থাকতে পারে, আপনার থাকতে পারে, কিন্তু জ্ঞানই ভিন্ন জিনিস। জ্ঞান অনেকের বিনা সার্টিফিকেটও থাকতে পারে, যেমন কবি কাজী নজরুল ইসলাম, তো তিনি তো বাই বর্ন জাত, মানে তার জ্ঞানের সামনে তো আমার আপনার বাংলাদেশের বহু মানুষের জ্ঞানের কোনো আপনি তুলনা করতে পারবেন না। তো সেই জায়গা থেকে তো শিক্ষাটা হচ্ছে শুধু যে একাডেমিক্যালি সার্টিফিকেটের শিক্ষাটাই যে শিক্ষা, সেটা না। তবে পিএইচডি ডিগ্রিটায় সম্মান হচ্ছে যে, আমি যেটা বুঝেছি বিদেশের ক্ষেত্রে আপনাকে নামটা উচ্চারণ করার ক্ষেত্রে কেউ তখন আর পিএইচডি হওয়ার পরে, বিশেষ করে মালয়েশিয়া তুরস্কে দেখেছি, নোবডি উইল কল ইউ সিম্পলি জাস্ট ফয়জুল হক। সবাই বলবে হাই ডক্টর, স্পেশালি নাম না বললেও বলবে হাই ডক্টর, হাউ আর ইউ, কেমন আছো তুমি, কি অবস্থা। এটা একটা আলাদা ফিলিংস দেয়। ডক্টর ফয়জুল ছাড়া বলবে না, মানে আমি যতটুকু জানি এটা একটা অনার, যে অন কাইন্ড অফ, যে একজন পিএইচডি হোল্ডারকে বাই নেম শুধুমাত্র কল করা, এটা আমরা হয়তো আমাদের দেশীয় কালচারে এখনও এস্টাবলিশড হয়েছে কিনা আমি জানি না, বাট বিদেশে এটা কিন্তু খুবই স্ট্রংলি তারা হ্যান্ডেল করে, ডক্টর হলে ডক্টর। হ্যাঁ, তো সেই সম্মানটা এখানে আছে। এবং এখান থেকে আলাদা অনার বলতে
মানে আপনি তো আর অনারিয়াম পাবেন না, গভর্নমেন্ট তো আর আপনাকে ওইটা দিবে না বা ওটা না, বাট আপনি বাংলাদেশের একাডেমিক যোগ্যতার সর্বোচ্চটা শিখলেন, করলেন, এবং এটার থেকে শিখে কন্ট্রিবিউশন তো অবশ্যই করা উচিত আমাদের দেশের জন্য। আপনি একজন গবেষক, আপনি গবেষণা করবেন, জাতিকে নতুন কিছু দেখাবেন, স্বপ্ন শিখাবেন, নতুন পথে নিবেন, সে জিনিসটা তো আপনাকে করতে হবে। তো সেটা আমরা করতে পারছি কিনা, না পারলে আমাদের ব্যর্থতা, এবং ওই পিএইচডি গুলোর কোনো ভ্যালু আমরা কমিয়ে দিচ্ছি। এবং এটা তো বাস্তব যে আমাদের সমাজে শিক্ষাটা যখন পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে না পারা হয়, বা আমার যে যোগ্যতা মানুষ কাউন্ট করে সেই অনুযায়ী আমি কন্ট্রিবিউশন করতে কম পারবো, স্বাভাবিকভাবেই সেটা শিক্ষার প্রতি আমি মনে করি এক ধরনের অবমাননাকর আচরণ হয়ে যায়। পরিবারের সাথে এখন আপনার সম্পর্ক কেমন? আলহামদুলিল্লাহ, পরিবার তো অবশ্যই আমাকে যথেষ্ট গত 16 বছরের বিভিন্ন জুলুম নির্যাতনে আমাকে সহযোগিতা করেছে। বিশেষ করে আমার বড় ভাই, তিনি সহযোগিতা করেছেন, আমার মেজো ভাই, সেজো ভাই, সবাই, ভাই বোন, আত্মীয় স্বজন, আমরা 4 ভাই 2 বোন, সবাই আমাকে সহযোগিতা করেছেন, ভালোবেসেছেন। কিন্তু তারা আসলে লোডটা নিতে পারতেন না। আর একটা হচ্ছে তারা রাজনৈতিক ফ্যামিলির না। দিস ইজ ফার্স্ট টাইম আমার জন্যই যে আমি ভূমিকা রাখছি, আমি যুদ্ধ করছি, কথা বলছি, এবং এটা আসলে একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমি সিম্পলি পিএইচডি শেষ করে বাংলাদেশে এসে আরাম করে ব্যবসা বাণিজ্য করে আওয়ামী লীগের আমলেও চাইলে থাকতে পারতাম, যদি মুখটা বন্ধ রাখতাম, আমি যদি কথা না বলতাম। আমি জামাতের পক্ষে কেন কথা বলতে গেলাম, আমি কেন বিএনপির পক্ষে কথা বলতে গেলাম, বা দেশের জুলুম নির্যাতন, এই যে মামুনুল সাহেবকে জেলে নিল, আমি তখন কথা বলতাম, এই যে কথা বলতাম, এই বলাটাই অন্যায় ছিল। তো সেই সময় ফ্যামিলি আমাকে চেষ্টা করেছে, আবার তারা কোনো কোনো জায়গায় হয়তো আমাকে বুঝতে না পেরে কষ্টও দিয়েছে। এই সব কিছু 5ই আগস্টের পরে ভুলে মানে শেষ হয়ে গিয়েছে। আমরা এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যখন এসেছি, আবার আমাকেই সবাই প্রাউড ফিল করছে যে ফয়জুল ইজ আওয়ার ব্রাদার, ফয়জুল আমার ভাই, ফয়জুল হচ্ছে আমাদের আত্মীয়। এবং সবাই কিন্তু এটা বাংলাদেশের যে প্রান্তেই যাক, আমাকে আমার চরম শত্রু কোনো রিলেটিভও আমার পরিচয় দেয়, এটা আমার ভালো লাগে। মানে ধরেন আমাকে পছন্দ করে না বাড়িতে বসে, কিংবা আমাকে মানে ডিসলাইক করে, বা আমাকে ভোটও হয়তো দিল না, দেয়নি, এসব আত্মীয়রাও আমি শুনি দূরে গিয়ে বলে আমি ফয়জুল হকের ভাই, আমি ফয়জুল হকের চাচা, আমি ফয়জুল হকের খালাতো ভাই অমুক, বা ফুফাতো ভাই, মানে এরকম থাকে না, মানে খুব দূরের কাছের শত্রু ব্যক্তিরাও এই প্রাউডটা করে। তো আমার এটাই প্রাপ্তি যে না, আমি এমনকি আমার বড় বড় ভাই আছেন, যে 2জন ভাই 2টা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তারাও বলে বড় বড় প্রফেসরদেরকে, ডক্টরদেরকে, ইঞ্জিনিয়ারদেরকে যে এরকম আমি ফয়জুল হকের ভাই। মজার একটা গল্প, সেদিন সৌদি আরবে গেলাম, আমাদের সম্ভবত তালুকদার, প্রফেসর তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনি একজন বিশিষ্ট শিক্ষক। উনি আমাকে উদাহরণ দিতে গিয়ে বলে, এয়ারপোর্টে একদিন উনি যাচ্ছেন, আমিরে জামাতের সাথে হঠাৎ তার দেখা। তো আমিরে জামাত ওনাকে বলে, আপনি কি ফয়জুল হকের ভাই হন? উনি ওনার চেহারা দেখে মনে হলো এরকম। তো উনি বলে যে আমার তখন হৃদয়টা ভরে গিয়েছে যে একটা পার্টির চিফ আমাকে দেখে তোমার ভাই মনে করলো, তো তোমার ভাই হওয়াটা তো সৌভাগ্যের। তো এই গল্প করতে গিয়ে তিনি আমাকে এটা শোনালেন। তো আমি সেই জায়গা থেকে 5ই আগস্টের পরে আই এম হ্যাপি টু মাচ, আলহামদুলিল্লাহ। এবং আমরা পরিবার সবাই ভালো আছি। সবচেয়ে মজার বিষয় হলো আমাদের পরিবারের কোনো কেওয়াজ নেই। আমরা 4 ভাই 2 বোন, আমরা আমার টাকা আমার ভাইয়ের টাকা, ভাইয়ের টাকা আমার টাকা, এরকম ফিলিংসে আমরা থাকি। আমার বাবা মা এখনো 4 ভাইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে, এবং আমরা বাড়িতে গেলে এক ভাষায় খাই, একই চুলায় রান্না করি। গ্রামে শহরে যখন থাকে তখন তো যার যার পরিবার, যার যার জায়গায়। এখন আয়ের উৎস কি চলতেছেন? আমার 5ই আগস্টের আগের আয়ের উৎস তো একরকম, মানে বিদেশে থাকার কারণে আমার একটা প্রতিষ্ঠান ছিল, যদিও এটা এখন অলমোস্ট শেষ পর্যায়ে মালয়েশিয়াতে, সেটা এখন আর কন্টিনিউ করা আই ডোন্ট থিঙ্ক সম্ভব হবে, কারণ আমি নাই। তারপরও নিবু নিবু স্টাইলে আমার কাছের মানুষ দিয়ে চালানোর কিছুদিন চেষ্টা করেছি, ওগুলোই ছিল আয়ের উত্তম পদ্ধতি। আর এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমি একটা কোম্পানির মালিক, এবং সে কোম্পানি এস্টাবলিশ করেছি স্কাই নেস্ট, এটা ডেভেলপমেন্ট লিমিটেড, এবং এডুকেশন রিলেটেড কাজ শুরু করেছি। আমি যেহেতু মানে এই শিক্ষার উপরে আগেও কাজ করেছি, বিদেশে বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করেছি তখন মালয়েশিয়াতে আমার কিন্তু ল্যাঙ্গুয়েজ সেন্টার ছিল। বিভিন্ন দেশ থেকে তারা ভিসা নিয়ে ওইখানে ল্যাঙ্গুয়েজের উপরে পড়তে আসতে পারতো। তো বাংলাদেশে আমার প্ল্যান আছে চেইন মাদ্রাসা, যেমন বিভিন্ন জেলায় ওই মাদ্রাসার ব্রাঞ্চ ছড়িয়ে পড়বে, চেইন স্কুল, বিভিন্ন জেলাভিত্তিক ওই স্কুলগুলো হবে, এবং ইউনিভার্সিটি কলেজ করার পরিকল্পনা আছে। পাশাপাশি এই যে ল্যান্ডিং প্রপার্টি বিজনেসের ক্ষেত্রে মানুষ যে আস্থার অভাব অনেক সময় থাকে, যে একজন মানুষকে টাকা দিয়ে তার জীবনের সকল অর্জনটা কারো হাতে দিয়ে দেয়, তারপরে হয়তো ভালো সার্ভিস পায়, আবার অনেকে ক্ষতিগ্রস্ত হয়তো হয়। আমি চাচ্ছি সততার ভিত্তিতে অন্তত মানুষের জীবনের জমানো টাকা, সেটা যাতে সে নষ্ট না করে অন্তত একটা সৎ
জায়গায় দিয়ে জীবনের একটা ঠিকানা পায়, সেই বিজনেসটা শুরু করেছি। দোয়া করেন, সেটা তো জাস্ট বিগিনিং হলো, আর ভবিষ্যতে আরও কিছু পাবেন, এই তো।